I entirely beg you, people and government of the DPR Korea, for your forgiveness. Please, I have made the worst mistake of my life. এটি অটো ওয়ার্মবিয়ার। সে একজন 21 বছর বয়সী আমেরিকান কলেজ ছাত্র। সাল 2016। উত্তর কোরিয়ার একটি অন্ধকার আদালত কক্ষ। কাঠগড়ায় দাঁড়িয়ে আমেরিকান এই তরুণ। তার অপরাধ, পিয়ংইয়ংয়ের ইয়াংগাকদো হোটেল থেকে সামান্য একটি প্রোপাগান্ডা পোস্টার ছিঁড়ে ফেলা। সামান্য অপরাধের জন্য উত্তর কোরিয়ার কারাগারে 15 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছিল। যে অপরাধটি অনেকেই বিশ্বাস করেন তিনি আদৌ করেননি। এই ছেলেটির সামনে ছিল এক উজ্জ্বল ভবিষ্যৎ, কিন্তু একটি 5 দিনের ট্যুর তার জীবনকে এমন এক দুঃস্বপ্নে পরিণত করবে যা পুরো বিশ্বকে স্তম্ভিত করে দেবে। আজ আমরা জানব কিভাবে একজন পর্যটক থেকে অটো হয়ে উঠলেন দুই দেশের রাজনৈতিক লড়াইয়ের দাবার গুটি। কি ঘটেছিল উত্তর কোরিয়ার সেই রহস্যময় জেলখানায় যা তাকে মৃত্যুর দুয়ারে পৌঁছে দিয়েছিল। অটো ছিলেন ওয়াহাইওর সিনসিনাটির একটি শহরতলির বাসিন্দা। 3 ভাই বোনের মধ্যে সবার বড়। হাই স্কুলে জনপ্রিয়, অ্যাথলেটিক এবং স্মার্ট। প্রেম এবং হোমকামিং উভয় অনুষ্ঠানেই তাকে রাজা ঘোষণা করা হয়েছিল। পড়াশোনায় যেমন তুখোড়, খেলাধুলায়ও তেমনি সেরা। ভার্জিনিয়া ইউনিভার্সিটির মেধাবী ছাত্র অটো তার জুনিয়র ইয়ারে অর্ধেক পথে উত্তর কোরিয়ার শীতকালীন বিরতির অ্যাডভেঞ্চার করার সিদ্ধান্ত নেন। সংবাদপত্রের এক কোণে তিনি একটি বিজ্ঞাপন দেখলেন, ইয়ং পায়োনিয়ার ট্যুরস, মাত্র $1200 5 দিন 4 রাতের উত্তর কোরিয়া ভ্রমণের হাতছানি। তাদের স্লোগান ছিল, এমন সব জায়গা যেখানে আপনার মা আপনাকে যেতে বারণ করবেন। 2015 সালে উত্তর কোরিয়ার জন্য স্টেট ডিপার্টমেন্টের ভ্রমণ পরামর্শ ছিল স্পষ্ট। এটি আমেরিকানদের সামনে ভ্রমণের বিরুদ্ধে সুপারিশ করেছিল। অন্যদিকে অটো ট্রাভেল এজেন্সি ইয়ং পায়োনিয়ার ট্যুরসের ওয়েবসাইট বলছিল যে উত্তর কোরিয়ায় ভ্রমণ অত্যন্ত নিরাপদ। অটো ভাবলেন, নতুন বছরটা না হয় বিশ্বের সবচাইতে রহস্যময় দেশেই কাটানো যাক। তিনি জানতেন না এই সিদ্ধান্তই ছিল তার জীবনের সবচাইতে বড় ভুল। 29 ডিসেম্বর 2015 অটো তার ট্যুর গ্রুপের সাথে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে পৌঁছান। তারা উঠেছিলেন বিখ্যাত ইয়াংগাকদো ইন্টারন্যাশনাল হোটেলে। পিয়ংইয়ংয়ের কিম ইল সাং স্কোয়ার। হাজার হাজার উত্তর কোরিয়ান আতশবাজি দেখতে জড়ো হয়েছে। তাদের মধ্যে অটোসহ একদল বিদেশি পর্যটক। তারা কিম ইল সাং এবং কিম জং ইলের 70 ফুট উঁচু ব্রোঞ্জ মূর্তি প্রদর্শন করেন। তাদের পবিত্র ব্যক্তিত্ব হিসেবে গণ্য করা হয়। রাষ্ট্রীয় প্রোপাগান্ডা বলে যে যখন একটি পবিত্র পাহাড়ে কিম জং ইল জন্মগ্রহণ করেন তখন আকাশে একটি দ্বৈত রংধনু দেখা দিয়েছিল। ট্যুরের শুরুতে গ্রুপটি ইউএসএস পুবলো জাহাজটিও পরিদর্শন করে। উত্তর কোরিয়ার ট্যুর গাইড ব্যাখ্যা করেন যে তখন 82 জন আমেরিকান নাবিককে বন্দী করা হয়েছিল এবং তাদের মারধর করা হয়েছিল। অটো ওয়ার্মবিয়ার কেবল কোনো দেশ ভ্রমণ করছেন না, তিনি শত্রুর এলাকায় আছেন। ড্যানি গ্রাটন, ট্যুরের সময় তার রুমমেট, পরে বলবেন যে অটো কিছুটা হতভম্ব হয়ে গিয়েছিলেন। পরিবেশ হালকা করার জন্য তারা অটোকে ডাকনাম দিয়েছিলেন ইম্পেরিয়াল এনিমি। 1 জানুয়ারি আতশবাজির পর ইয়াংগাকদো হোটেলে ফিরে ট্যুর গ্রুপটি আলাদা হয়ে যায়। 2 জানুয়ারি যখন সবাই দেশে ফেরার জন্য এয়ারপোর্টে লাইনে দাঁড়িয়ে, ঠিক তখনই ঘটে অঘটন। 2 জন উত্তর কোরীয় গার্ড এসে অটোর কাঁধে টোকা দেয়। কোনো কথা না বলে তাকে আলাদা একটি ঘরে নিয়ে যাওয়া হয়। অটোর রুমমেট ড্যানি মজার ছলে বলেছিলেন, বন্ধু, এটাই হয়তো তোমার সাথে আমাদের শেষ দেখা। ড্যানি জানতেন না তার এই রসিকতা কতটা নিষ্ঠুর সত্য হয়ে ধরা দেবে। 2 মাস পর উত্তর কোরিয়ার সুপ্রিম কোর্টে অটোর বিচার চলছে। তাদের দাবি, তিনি হোটেলের হলওয়ে থেকে একটি প্রোপাগান্ডা পোস্টার চুরি করেছেন। সিসিটিভি ফুটেজে দেখা যায় এক ছায়ামূর্তি পোস্টারটি সরিয়ে নিচ্ছে, কিন্তু পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো ফুটেজটিকে সন্দেহের চোখে দেখে। তাদের দাবি, ভিডিওতে দেখানোর সময় তাদের গ্রুপটি হোটেলে ফেরেনি। পুরো বিচারটি ছিল মাত্র 1 ঘন্টার। অটোকে দিয়ে জবানবন্দি দেওয়ানো হলো যে তিনি আমেরিকার একটি চার্চ এবং গোপন সংগঠনের নির্দেশে এই কাজ করেছেন। অথচ অটো ছিলেন ইহুদি ধর্মাবলম্বী। তিনি আদালতে কাঁদতে কাঁদতে বললেন, আমার অপরাধ অত্যন্ত গুরুতর এবং পূর্ব পরিকল্পিত। আমি আমার কাজের জন্য সবকিছুর চেয়ে বেশি অনুতপ্ত। অটো ওয়ার্মবিয়ারকে 15 বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হলো। বিশেষজ্ঞ ও সমালোচকরা একমত যে
অটোর স্বীকারোক্তি ছিল স্পষ্টতই জোরপূর্বক এবং সাজানো। ড্যানি গ্রাটন সহ তার ট্যুর সঙ্গীরা এই ফুটেজকে বানোয়াট বলে দাবি করেন। বিশ্লেষকদের মতে উত্তর কোরিয়া তাকে একটি বার্গেনিং চিপ বা দাবার গুটি হিসেবে ব্যবহার করেছিল, যাতে আমেরিকার ওপর চাপ সৃষ্টি করা যায়। অটোর বাবা মা ফ্রেড এবং সিন্ডি সাহায্যের জন্য ওবামা প্রশাসনের কাছে যান, কিন্তু তাদের চুপ থাকতে পরামর্শ দেওয়া হয়েছিল। দিন গড়ায় সপ্তাহে, সপ্তাহ গড়ায় মাসে। কেউ জানে না অটো কোথায় আছে বা তার সাথে কেমন আচরণ করা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে উত্তর কোরিয়ার কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক না থাকায় সুইডিশ রাষ্ট্রদূত আমেরিকানদের জন্য যোগাযোগকারী হিসেবে কাজ করেন, কিন্তু কোনো আশার আলো দেখা যায়নি। 2017 সালের জুন মাস, হঠাৎ উত্তর কোরিয়া জানালো তারা অটোকে মুক্তি দিচ্ছে মানবিক কারণে। কিন্তু যখন প্লেন থেকে অটোকে নামানো হলো, তার বাবা মা নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। ফ্রেড এবং সিন্টি বলেন, আমরা প্লেনের দিকে হেঁটে গেলাম। আমরা এই আর্তনাদ, অনৈচ্ছিক অমানবিক শব্দ শুনতে পেলাম। অটো স্ট্রেচারে ছিল এবং সে হিংস্রভাবে ঝাঁকুনি দিচ্ছিল। অটোর মাথা ন্যাড়া করা ছিল, তার নাক দিয়ে একটি ফিডিং টিউব বেরিয়ে আসছিল। তাকে ইউনিভার্সিটি অব সিনসিনাটি মেডিকেল সেন্টারে নেওয়া হয়। তার স্নায়বিক অবস্থাকে আনরেসপন্সিভ ওয়েকফুলনেস বা ভেজিটেটিভ স্টেট হিসেবে বর্ণনা করা হয়। সে কারো কথা শুনতে পাচ্ছিল না, কাউকে চিনতে পারছিল না। ডাক্তার পরীক্ষা করে জানালেন অটোর মস্তিষ্ক পুরোপুরি ক্ষতিগ্রস্ত। উত্তর কোরিয়া দাবি করল খাবারে বিষক্রিয়া আর ঘুমের ওষুধের প্রতিক্রিয়ায় এমন হয়েছে, কিন্তু আমেরিকান ডাক্তাররা এই দাবি সরাসরি নাকচ করে দেন। অটোর বাবা ফ্রেড ওয়ার্নবিয়ার দাবি করেন তার ছেলেকে প্রচণ্ড টর্চার করা হয়েছে। তিনি বলেন, অটোর নিচের পাটির দাঁতগুলো এমনভাবে এলোমেলো ছিল যেন গ্লাস দিয়ে কেউ সেগুলো উপড়ে ফেলার চেষ্টা করেছে। তার ডান পায়ে একটি বড় ক্ষত চিহ্ন ছিল। মেডিকেল রিপোর্টে দেখা যায় অটোর মস্তিষ্কে প্রচুর অক্সিজেনের অভাব ছিল, যা দীর্ঘক্ষণ শ্বাসরোধ হয়ে থাকলে বা নির্যাতনের কারণে হতে পারে। 2018 সালে ডাক্তার মাইকেল ফুলকিঙ্গার প্রকাশ করেন যে উত্তর কোরিয়ার হাসপাতালের কর্মীরা তাকে বলেছিলেন বিচারের পরের দিনই অটো কোনো সাড়া দিচ্ছিল না। জিকিউ একটি তত্ত্ব প্রস্তাব করে, হয়তো প্রতিদিন 15 ঘন্টা টানা জিজ্ঞাসাবাদের হতাশা থেকে অটো নিজের জীবন নেওয়ার চেষ্টা করেছিলেন এবং মস্তিষ্কে অক্সিজেনের অভাব তার এই আঘাতের কারণে হতে পারে। আমেরিকার মাটিতে ফেরার মাত্র 6 দিন পর 19 জুন 2017 তারিখে অটো শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অটোর মৃত্যুর পর তার পরিবার উত্তর কোরিয়ার বিরুদ্ধে মামলা করে $50 কোটি ক্ষতিপূরণ চেতে, কিন্তু কোনো অর্থই কি এক তরতাজা প্রাণের অভাব পূরণ করতে পারে? 2019 সালে ট্রাম্পের উত্তর ছিল অবাক করার মতো, আমি বিশ্বাস করি না যে কিম অটোর ঘটনা সম্পর্কে জানতেন। ওয়ার্নবিয়াররা এতে ক্ষুব্ধ হয়েছিলেন। অটোর এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয় উত্তর কোরিয়ার শাসনের নিষ্ঠুরতা আর আন্তর্জাতিক রাজনীতির নির্মম সত্য। অটো ওয়ার্নবিয়ারকে একটি সাজানো বিচারের ভিত্তিতে এমন এক অপরাধের জন্য 15 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল, যা বেশিরভাগ দেশে বড়জোর ভাঙচুর বা ভ্যান্ডালিজম হিসেবে বিবেচিত হতো। আজও প্রশ্ন থেকে যায়, সেই অন্ধকার কুঠুরিতে অটোর সাথে আসলে কি ঘটেছিল? উত্তর হয়তো কোনো দিন পাওয়া যাবে না, কিন্তু অটো ওয়ার্নবিয়ার নামটা সারা বিশ্বের পর্যটকদের জন্য এক চিরস্থায়ী সতর্কতা হয়ে থাকবে। একটি ছোট ভুল বা ভুল বোঝাবুঝি কিভাবে কেড়ে নিতে পারে একটি উজ্জ্বল প্রাণ, তার এক নির্মম দলিল হয়ে রইল অটোর এই ট্র্যাজেডি।